যদি আমার ভাইপো বলেন আমি ক্যানিংয়ে দাঁড়াবো, ওয়েলকাম, ভালো, এটা আমিও খুশি। আমি তো চাইছি আমার পরিবার এবং সর্বধর্মের যারা নেতৃত্ব দেয় ভালো মানুষ, ভদ্র মানুষ, আলেম সমাজ বা অন্যান্য ধর্মের আরো যারা সম্মানীয় ব্যক্তি আছেন, ভালো মানুষদেরকে তো রাজনীতিতে আগিয়ে আসতে হবে। ভালো মানুষ রাজনীতিতে না আসার জন্য রাজনীতিতে এখন চোর, বদমাইশ, বাটকার, লুটেরা, চরিত্রহীনদের হাতে চলে যাচ্ছে। ফুরফুরা পীর সাহেবদেরকে আরো কাছে টানতে হবে। যারা নওশাদ সিদ্দিকীর পক্ষে আছে তাদেরকে যুক্তি পরামর্শ নিয়ে কাজ করো, নেতা বাড়াও, লিডার বাড়াও। যতদিন লিডার না বাড়াবে, ফুরফুরা পীর সাহেবরা যদি ওর পাশে থাকে, মজবুত হয়ে যদি থাকে, তা আরও আগে বাড়বে। আমার ভাইপো দাঁড়াবেন না, কি বলেন, একথা আমি আগে বলে দিয়েছি। ও যত যাই বলুক, আমার ভাইপো কি বলেন, ওখানে আপনার কাসেম দাঁড়াবে না, অন্য জায়গায় দাঁড়াতে পারে, বুঝলেন। আর যিনি গুঁজা মারছেন বসে বসে, তার তো গুঁজা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, মানুষ ধরে ফেলেছে তারা গুঁজা। হ্যাঁ, তিনি কি চাইছিলেন যে তেনার কি দাঁড়াবার খেয়ালা ইচ্ছা প্রকাশ করতে পারছিলেন না কি? তিনি দাঁড়াক না কি, এটা আমরা দেখতে চাই। তিনি দাঁড়াবেন না, তিনি খালি গোঁজা মারতেই ব্যস্ত আছে, কি বলেন। হঠাৎ দেখতে পাওয়া গেল পীরজাদা কাসেম সিদ্দিকী ভাইজান ভাঙড়ে কোনো একটা অনুষ্ঠানে জলসা নিয়ে ফেলে গিয়ে কোনো একটা পীরজাদা আইসে বাংলা চ্যানেল ওনাকে কোশ্চেনটা করে। তো কিছুদিন দেখছি আপনি ভাঙড়ের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন, আপনার মতামত কি? কাসেম সিদ্দিকী ভাইজান বলে সামনে বিধানসভা ভোট, আগে আমি আমার নওশাদ ভাই পাশে দাঁড়াবো। এর আগেও আমি নওশাদ ভাইজানকে বলেছি উনি যদি আমাকে কোনো প্রার্থী দেয় সেই নিয়ে আমি দাঁড়াবো, কিন্তু এখন সামনে বিধানসভা ভাইয়ের পক্ষে আমি কথা বলবো। ভাই যদি আমাকে চাই, যদি ওনারা আমাকে বলে, অবশ্যই ক্যানিং পূর্বে আমরা ফুরফুরা সুইচ থেকে এক ভাইজান ক্যানিং, এক ভাইজান ভাঙড় আছে, আর আমি যদি অনুমতি দেয় আমি ক্যানিংয়ে দাঁড়াবো। অথচ ওখানে যদি আমি দাঁড়াই, ওখানে মানুষ অক্সিজেন পেয়ে যাবে। সেই নিয়ে এখন বাংলায় ঝড় উঠছে। সে কাসেম সিদ্দিকী বলছে দু মুখ খাড়াই, এ মুখ খাড়াই, এ মুখ খাড়াই, এ মুখে, সেই নিয়ে এখন বাংলায় একটু বিভ্রান্ত চলছে। দেখুন, এটা তো পার্টির দায়িত্ব আছে আমার নওশাদ, কি বুঝলেন। তিনি কাকে দেবেন না দেবেন সে তিনার ব্যাপার, দাঁড় করাবেন না কাকে, কি বুঝলেন। যদি আমার ভাইপো নওশাদ যদি না দেয়, আমি চাচা বেঁচে আছি তো, ভাইপো আমাকে বলুক না, আমি কোন পার্টি থেকে দাঁড় করাবো, ও ভাইপোই চমকে যাবে, কি বুঝলেন। বুঝতে পারছেন না, আমার দাঁড় করে দেবার রাস্তা অনেক আছে। একটা দরজা বন্ধ আছে, আমাকে বলুক, আমি আর একটা দরজা খুলে দেবো, ইনশাল্লাহ বলে দিচ্ছে কথাটা আমি, কি বুঝলেন। বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বামফ্রন্ট আমলে কিছু ডিএ বাকি ছিল, তখন উনি বলেছিলেন যে সরকারের ডিএ দেওয়ার ক্ষমতা নেই, সেই সরকারের ক্ষমতায় থাকা উচিত নয়। কিন্তু বর্তমানে ডিএ নিয়ে কি চলছে সেটা তো আপনি নিশ্চয়ই জানেন, কি বলবেন এই কথা? দেখো, এটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে। মুখ্যমন্ত্রী তিনি কি বলতে চাইছেন না বলতে চাইলে বাংলা মানুষ জানে। উনি যে প্রতিশ্রুতি দেয় সেই প্রতিশ্রুতি অনুযায়ী কোনো কাজ করেন না উনি। এটা আজকের নতুন নয়, এটা অনেক পুরনো। আমরা আজ থেকে তো বলেছি, বহুদিন আগে থাকতে বলে আসছি এটা আমরা, কি বুঝলেন। উনি কোনোদিনই দেবেন না, কথা বলেন না, এটা আপনার দিকে দেখে নেবেন। এই কথাটা আমি বলে দিচ্ছি, উনি মানুষকে বলবে, কি বুঝলেন। অথচ মানুষের সঙ্গে উনি ধোঁকা মারবে, বিচারিতা করবে। এটা এই নতুন নয়, পুরনো জিনিস। এটা যে 26,000 চাকরি, এসএসসি 26,000 চাকরি বাতিল হয়েছে, সেই জায়গায় কোর্ট বলেছে যে দুর্নীতি হয়েছে, টাকা নিয়ে চাকরি দেওয়া হয়েছে, সাদা খাতায় চাকরি দেওয়া হয়েছে, সেই জন্য তারা বাতিল করেছে পুরো প্যানেলটা। কিন্তু মাননীয় এবং মাননীয় দলের যারা নেতা মন্ত্রী তারা বলছে, বিরোধীরা মানে বিকাশ রঞ্জন ঘোষের জন্যই এই চাকরিগুলো বাতিল হয়েছে। তার মানে উনি বলতে যাচ্ছেন যে আমরা টাকা নেব, আমরা দুর্নীতি করব, আমরা সাদা খাতায় চাকরি দেবো, আপনি মামলা করবেন। কি বলেন? এটা হচ্ছে নিজে দোষ করব, নিজে দোষ করে আর দায়টা চাপাবো বিকাশের উপরে, কি বুঝলেন। তারপরে চাপিয়ে দিয়ে তাকে মানুষের কাছে দোষারোপ করতে চাইছে এটা এই রাজ্য সরকার। কিন্তু বাংলার মানুষ জানে যে বিকাশ রঞ্জন তিনি এত বড় একটা লয়ার, কি বুঝলেন। তিনি দুর্নীতি জায়গায় কোনোদিন ছাড়ে না, দুর্নীতিকে কোনোদিন প্রশ্রয় দেয় না তিনি।
দুর্নীতির বিরুদ্ধে উনি বলে যাচ্ছেন, আজকে থেকে নয়, উনি বহুত আগে থাকতে বলে আছেন। আর ওর পিছনে তো ওনার লেগে আছে আজ থেকে নেই, বিভিন্নভাবে কৌশলে লেগে আছে, লেগে কিছু করতে পারবেন না। এসব ঠান্ডা হয়ে ঘরে ঢুকে যাবে, দুদিন পরে দেখে নেবেন, এটাই আমি বলে দিচ্ছি আপনাদের। যারা এসএসসি যারা যোগ্য চাকরি প্রার্থী তারা চাকরি হারিয়ে বিকাশ ভবনের সামনে আজ 17তম দিন সম্ভব তারা ধর্নায় বসেছেন। আর পুলিশ দিয়ে সেই যারা মানুষ তৈরি করা কারিগর শিক্ষক তাদেরকে মাননীয় সরকার পেটাচ্ছে, কি বলবে? এটা তো এই সরকারের কালচার, এটা খুব পুরনো জিনিস। তো ইনি কি করবেন? আজকে যে ছেলেগুলো চাকরির জন্য যারা ধর্নায় বসে আছে, প্রাপ্য তাদের কি বুঝলেন, তাদের সঙ্গে গাদ্দারি করেছে এই সরকার, কি বুঝলেন, দ্বিচারিতা করেছে। আজকে গরিব অসহায় মানুষ, তাদের ছেলেরা লেখাপড়া খেয়ে তাদের প্রাপ্য আজকে ঘুষ নিয়ে টাকা নিয়ে আপনি চাকরি দিলেন, আর সেসব চাকরি চলে গেল, তারাও রাস্তায় পড়ে গেল, আজকে ভাসছে তারা। এর জন্যে ভাসানোর মূলে, এদের চাকরি খাওয়ার মূলে, চাকরিটাকে নষ্ট করার মূলে পুরোপুরি এই রাজ্য সরকার, অন্য তো কেউ নয়, কি বুঝলেন। এটা বাংলা মানুষ দেখতে পাচ্ছেন, এর জবাব আগামীতে বাংলা মানুষ দিয়ে দেবে, কি বুঝলেন। আবার দেখেন না, আবার প্রায় 35,000 চাকরি হয়তো বাতিল হবে, 32,000 চাকরি বাতিল হবে। হ্যাঁ, সেটাও এই অবস্থা হয়ে আছে। তো সেটাই সেই জবাবটা রাজ্য সরকার কী দেবে? গোটা রাজ্যে দুর্নীতিতে একদম ভরে গেছে, বাংলার মানুষ জেনে গেছে। কি এই দুর্নীতি থেকে আমাদের রাজ্য সরকার কোনোদিন বাঁচতে পারবে না, যতই চেষ্টা করুক, যত চেষ্টা করবে তত দেখেন সেকুল কাঠার মধ্যে চারিদিকে জড়াবে এই রাজ্য সরকার, আমরা বলে দিয়ে যাচ্ছি। এই যে পুলিশ যে নিয়োগ হয়েছে এই সরকারের আমলে, যে পুলিশ লাঠি দিয়ে পিটছে সাধারণ মাস্টারদের, আর প্রত্যেকটা জেলায় যে থানাগুলো রয়েছে সেই থানাগুলো তৃণমূলের বিরোধী এবং সাধারণ মানুষ দমন শাখা করেছে। সেই থানার অফিসারগুলো মানে তৃণমূল নেতাদের কথা ছাড়া তারা বাথরুম করতেও যায় না। সেই পুলিশ নিয়োগেও দুর্নীতি হয়েছে, মামলা হবে কলকাতায়। দেখুন, যেসব পুলিশ নিয়োগ করেছেন, কি বুঝলেন, তাদের তো চাকরি পার্মানেন্টও হয়নি, কি বুঝলেন, মামলা তো হবেই। দুর্নীতিগ্রস্ত কাজ করেছে রাজ্য সরকার। আজকে পুলিশ বিভাগ এর ভিতরে যে সমস্ত ঢুকিয়েছেন আপনি, তাদের তো পার্মানেন্ট চাকরি হয়নি। অতএব যেটা পার্মানেন্ট হয়নি, দুর্নীতিভাবে ঢুকিয়েছেন, সেসব পুলিশের চাকরি থাকবে কী করে? যদি কোর্টে কেস ফাইল হয়,